আজকের একটা চমৎকার সেশন আমরা সানিবের কাছ থেকে পেলাম, চমৎকার একটা সেশন আমাদের মেন্টর কেলভিনের কাছ থেকে পেলাম। সো পরবর্তী সেশনটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা যদি প্রত্যেকে সফল হতে চাই, আমাদের ডেফিনেটলি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সফলতাকে পাগলের মতো চাওয়া। নো ম্যাটার হোয়াট, আমাকে সফল হতেই হবে, এভাবে লালন করা। সো আমি পরবর্তী সেশনে একটু সহযোগী। সোহেল তুমি আসো? সোহেল তুমি আসো? আমি তোমাকে হোস্ট করে দিয়েছি, তুমি একটু ম্যানেজ করো পরবর্তী এই পার্টটা, কারণ আমার অ্যাটেনশন ব্রেক হচ্ছে আর কি। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সোহেল ফর ইউর হেল্প। সো আমরা যে যে সেশনটা ছিলাম, আমরা প্রত্যেকটা লোক সফল হওয়ার জন্য এখানে এসেছি। নিঃসন্দেহে আমাদের আলটিমেট গোল আমরা যেন সফল হতে পারি। সো যদি আমরা আসলেই সফল হতে চাই, তাহলে আমাদের সফলতার জন্য পাগল হতে হবে, মিনিং পাগলের মতো চাইতে হবে, নন নেগোশিয়েবল হতে হবে। নো ম্যাটার হোয়াট, আমার এটা দরকার, আমাকে এটা লাগবেই, এটা আমার করতেই হবে, লাইক দিস কাইন্ড অফ অ্যাটিটিউড, দ্যাট মিনস ম্যাড ফর সাকসেস আমাদের আজকের টাইটেল। সো কেন আমরা ম্যাড হব? কারণ আমরা প্রত্যেকটা লোক একটা জিনিস চাই, সেটা কি? আমরা সফল হতে চাই। আমরা সফল হতে চাই কিনা? চাই। এবং পাশাপাশি আমরা আরেকটা জিনিস চাই, আমরা আমাদের লাইফে আমরা সুখীও হতে চাই। তার মানে সুখী সমৃদ্ধশালী আমরা জীবনযাপন চাই। কিন্তু কোশ্চেন হলো, আমরা যদি সুখী হতে চাই, আমরা যদি সফল হতে চাই, আমরা আমাদের জীবনে কেন সুখী হই না, কেন সফল হই না? ম্যাক্সিমাম পিপল আপনি জিজ্ঞেস করবেন, তারা বলবে সে হ্যাপি না, সে সাকসেস না। কারণ আমরা ইকোনমিক্স এর ভাষায় জানি, মানুষের যখন একটি অভাব পূর্ণ হয়, তখন আরেকটি অভাব এসে তার মধ্যে ওয়ার্ক করে। দ্যাটস ওয়াই মানুষ কখনোই নিজেকে তৃপ্তি ফিল করে না, মনে করে না যে আমি হ্যাপি, মনে করে না আমি সফল। এই ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় যে গুণটা হচ্ছে মানুষকে সুখী এবং সফল হতে হেল্প করে। কিভাবে করে? শুধু কি মানি দিয়ে? নো, রিয়েলাইজেশন দিয়া। মানুষ, মোস্ট অফ দ্য পিপল কেন হ্যাপি না, কেন সাকসেস না? ফিলোসফিতে দেখা গেছে মোস্ট অফ দ্য পিপল সাকসেস এবং হ্যাপি না, কারণ তারা আসলে সুখ বলতে যে কি চায়, সফলতা বলতে যে কি চায়, নিজেরাই তারা জানে না। তার মানে আমরা কি কোটি কোটি টাকার মালিক হলে সুখী? আমরা কি 5টা বাড়ির মালিক, 5টা গাড়ির মালিক হলে সফল মনে করি? বাহ্যিক অর্থে ইকোনমিক্স এর ভাষায় বলে না, কারণ মানুষের একটি অভাব পূর্ণ হলে আরেকটি নতুন অভাব দেখা দেয়। এজন্য মানুষ নিজেকে কখনোই কোনো অবস্থায় সাকসেস মনে করে না। যখন একটা ধাপ অর্জিত হয়, সে আরেকটা ধাপের জন্য পাগল হয়ে যায়। দ্যাট মিনস তার মধ্যে ইকোনমিক্স এসে ভর করে যে তোমার আরো কিছু দরকার, আরো কিছু দরকার। সো আবার আমরা অনেক লোক সুখী এবং সফল না এই কারণে, কারণ আমরা আসলে স্পেসিফিকলি কোনো গোল সেট করি না যে এই জিনিসগুলো হলে আমরা সুখী, এই জিনিসগুলো হলে আমরা সফল। এটা আমরা জানি না বা কোথাও লিখি নাই, এই জন্য আমরা সফল না। কিন্তু আপনি যদি আসলেই সুখী হতে চান, আপনি যদি আসলেই সফল হতে চান, সবার আগে আপনাকে তো জানতে হবে আপনি আসলে সুখ। সো বেসিক্যালি আপনি আর আমি যে সুখী এবং সফল হতে চাই, আমাদের আগে জানতে হবে হ্যাপি বলতে আসলে আমি কি চাই, সাকসেস বলতে আমি আসলে কি চাই। সো বছরের পর বছর, যুগের পর যুগ সফলতার পিছে না দৌড়িয়ে কয়েক মুহূর্ত আপনি আগে ভাবেন আসলে আপনি কি চান। এটা যদি আপনি ভাবেন এবং কাগজে লেখেন, অতঃপর আপনি সেটা পাওয়ার জন্য কাজ করেন, আপনি অবশ্যই সেই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবেন। সো আমরা যদি ফাইন্ডিংস করি, তাহলে আমরা কেন সুখী না, কেন সফল না, কারণ আমরা আসলে লিখিনি কোথাও যে সুখ বলতে আমি কি চাই, সফলতা বলতে কি চাই। তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে সফল হতে পারি, আমরা যাতে সুখী হতে পারি। তো সুখী এবং সফল হওয়ার জন্য সবার আগে আমাদের জানতে হবে সুখী এবং সফলতার মধ্যে পার্থক্য কি। সুখ এবং সফলতার যদি সংজ্ঞাটা আমরা লিখি, তাহলে অধিকাংশ জিনিস আমরা দেখব সেম ইকুইপমেন্ট আমাদের দরকার সুখী হওয়ার জন্য, সেম ইকুইপমেন্ট আমাদের দরকার সফলতার জন্য। শুধু একটি জিনিস পার্থক্য, সেটা হচ্ছে সাকসেস প্লাস গ্রেটফুলনেস ইকুয়াল টু হ্যাপিনেস।
দ্যাট মিনস সাকসেস হতে পারলে প্রত্যেকটা পদক্ষেপে যদি আপনি কৃতজ্ঞতাবোধ বিল্ড করতে পারেন, তাহলেই আপনি আপনার জীবনে সুখী হতে পারেন। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা বড়ই অকৃতজ্ঞ। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের জীবনে কোনো অবস্থায় সুখী না, কোনো অবস্থায় নিজেকে সফল মনে করি না। সো আমরা আজকে যদি রিয়েলি আমরা চিন্তা করি আমরা সুখী এবং সফল হতে চাই, আমরা আগে কয়েক মুহূর্তে ভাবি আমরা কি আসলেই চাই কিনা। যদি চাই, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যখন আপনি সাকসেসের যে কোনো লেভেলগুলো অ্যাচিভ করবেন, আপনাকে সর্বোচ্চ কৃতজ্ঞতাবোধ বিল্ড করতে হবে, থ্যাঙ্কসফুল হতে হবে। এখন থ্যাঙ্কসফুল কার কার কাছে হতে হবে? থ্যাঙ্কসফুল হতে হবে আল্লাহর কাছে, যিনি আপনাকে সফল করেছেন, সুখী করেছেন। সফল হতে হবে যে প্রতিষ্ঠান আপনাকে হেল্প করতেছে সফলতা এবং সুখীর জন্য, এবং সফল হতে হবে, থ্যাঙ্কসফুল হতে হবে যে ভদ্রলোকটি আপনাকে এই বিজনেসের সাথে সম্পৃক্ত করেছেন তার কাছে। সো এই তিনটা জিনিস যদি আমরা করতে পারি, আমরা প্রত্যেকটা লোক সফলতার পাশাপাশি নিজেরা সুখী হতে পারি, সমৃদ্ধশালী জীবনযাপন করতে পারি। এবার আসি সাকসেস কি। সাকসেস ইজ এ জার্নি, নট রিচ দ্য ডেস্টিনেশন। সফলতা বলতে একটা জার্নিকে বোঝানো হয়। সফল হওয়ার জন্য তীব্র প্রচেষ্টাকে বলা হয়। দ্যাট মিনস আপনি কোন এক জায়গায় পৌঁছাকে আমরা সফলতা বলতেছি না, পৌঁছানোর আগ পর্যন্ত আপনার প্রচেষ্টাটাকে আমরা সফলতা বলতেছি। যেমন পানির মধ্যে চুবিয়ে ধরলে আপনাকে আপনার উপরে ওঠার প্রচেষ্টা কেমন? তীব্র, যেটাকে আমরা বলি বার্নিং ডিজায়ার। এখন এই যে পানির মধ্যে চুবিয়ে ধরার পর উপরে ওঠার যে প্রচেষ্টাটা ছিল, ওটাকেই সাকসেস বলা হয়। আর উঠতে পারছেন, এটা তো রেজাল্ট, এটা হচ্ছে আপনার রিকগনিশন। সো আপনাকে সফল হতে হবে, সাকসেস হতে হবে, কিংবা আপনাকে হ্যাপি হতে হবে। আপনাকে জানতে হবে কোনো একটা জায়গায় পৌঁছানোটাকে সফলতা বলে না। এই যে আপনি ডায়মন্ড হতে চান, হওয়ার জন্য যে প্রচেষ্টা করতেছেন, এটাকেই বাহ্যিক অর্থে সফলতা বলা হয়। সাকসেস ইজ হোয়াট উই ওয়ান্ট ইন আওয়ার লাইফ। সফলতা সেটাই যেটা আমাদের জীবনে আমরা কি কি চাই। সফলতা আমাদের জীবনে যা যা চাই সেটা যদি পাই তাহলে আমরা বলি সফল। কিন্তু আপনাকে যদি এখন বলে আপনি কি চান, আপনি বলবেন আমার একটা গাড়ি দরকার, আমার একটা বাড়ি দরকার, আপনার অনেকগুলো জিনিস দরকার। যেমন আমরা এভাবে লিখি আমরা কি কি চাই। আমরা সুন্দর একটা বাড়ি চাই নিজের জন্য, আমরা একটা বিউটিফুল একটা কার চাই, ব্যাংক ব্যালেন্স চাই, এনাফ ভ্যাকেশন করতে চাই আমার ফ্যামিলি নিয়ে, হায়ার এডুকেশন চাই আমার বাচ্চাদের জন্য, চ্যারিটি করতে চাই, যারা বিয়ে করেন না বিয়ে শাদী করতে চান, যারা আমরা প্রত্যেকটা লোক হজ করতে চাই, মুসলিমরা, হিন্দুরা তীর্থস্থানে যেতে চায়। দ্যাট মিনস এগুলো আমাদের বাহ্যিক অর্থে আমরা সফলতার সিম্বল বা সফলতার প্রতীক স্বরূপ চাই। কিন্তু কোশ্চেন হলো, মানুষ তাহলে কেন এগুলো কি সবার নাই? অনেকের আছে না? আছে। তাইলে তারা কেন সফল না, সফল মনে করে না? কারণ মানুষ যখন একটা বাড়ি পায় তখন তার মধ্যে ওয়ার্ক করে, আরেকটা বাড়ি যদি পাইতাম, একটা ভাড়া দিতাম আর একটা থাকতাম, এই তার মধ্যে শুরু হয়ে গেল আরেকটা চাওয়া। একটা গাড়ি যদি থাকে, বল ইস আরেকটা গাড়ি চালালে কি করবে, একটা আমি চালাবো, একটা আমার ওয়াইফ চালাবে। দ্যাট মিনস তখন সে বিলাসিতায় গা ভাসিয়ে দেয়, তখন সে আরো অতিরিক্ত মানে অহেতুক জিনিসগুলো চায়, যেটা তার কাছে মনে হয় অপচয় বা অপব্যয়। সো আল্লাহ তাআলা যেহেতু অপচয়কে পছন্দ করে না, অপব্যয়কে পছন্দ করে না, সে কারণে আল্লাহ তাআলা ওই জায়গা থেকে নাখোশ হয়ে যান। যখন আমরা আরো চাই, আরো চাই, আরো চাই, ইয়েস আল্লাহ আপনাকে দেবে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। সেটা কি? আপনি আল্লাহকে আগে সবার আগে থ্যাঙ্কসফুল করতে হবে। আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমাকে এই যে জিনিস দিয়েছো। তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষাই আমার জানা নেই। সারাদিন তোমার কাছে ইবাদত বন্দি করে তোমাকে থ্যাঙ্কস বললো, তোমার শুকরিয়া আদায় করা হবে না। এবার আল্লাহ বলবে, হে বান্দা তুমি আর কি চাও? দ্যাট মিনস আল্লাহ তাআলা বলেছে, তুমি যদি আমার নিয়ামতের প্রশংসা করো, আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। আর তুমি যদি অকৃতজ্ঞ হও, আমি তোমার নিয়ামত কেড়ে নেব। তাহলে আমরা যখন কোনো জিনিস পাই, তখন আমরা নিয়ামতের প্রশংসা না করে আরো শুধু ফরমাইশ দিই, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। তখনই আল্লাহ এক এক করে আবার কেড়ে নেন। কিন্তু আমরা যা পেয়েছি সেটা দিয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো দেওয়ার জন্য প্রস্তুত হন। কারণ আল্লাহর তো ভান্ডে তো সম্পদের অভাব নেই, সে চাইলে তো সবই দিতে পারে আমাদের, তাহলে সে দেয় না কেন? বিকজ আমরা আল্লাহকে সন্তুষ্ট করার ভাষাটা জানি না। ঠিক সেম আমরা এই বিজনেসে জয়েন করছি একজন আপলাইনের মাধ্যমে। এই আপলাইনের কাছ থেকে আমরা অনেক সাপোর্ট পাই, কিন্তু পাওয়ার পর তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি না বিদায় আমরা সব সাপোর্ট গুলো হারাই। বাট আমরা যদি কৃতজ্ঞতা বোধ বিল্ড করি,
আপলাইন আরো উজাড় করে দেয়, ঠিক আছে আরো কিছু, আরো দেবো, আরো দেবো। আর যদি কেউ অকৃতজ্ঞ হয় তখন আপলাইন চিন্তা করে যা দিয়েছি এ পর্যন্তই শেষ, আর না। দ্যাট মিনস আপনাকে কৌশলগুলো জানতে হবে কিভাবে আপনি নিবেন। সবার আগে কৃতজ্ঞতা প্রকাশ, থ্যাঙ্কসফুল হন। আপনি থিঙ্ক করেন আপনার কাছে যদি একটা লোক বলে, ধরেন আপনি একটা লোককে 1000 টাকা ধার দিচ্ছেন, এখন এসে সে টাকাটা ফেরত দিয়ে বলো, ভাই আপনার এই টাকাটা আমার অনেক উপকার হয়েছে। দেখেন আপনার মনে হয় না যে এই লোকটাকে আরো টাকা দিতে এখন আপত্তি নেই? কিন্তু যদি এই লোকটা বলে, ভাই এটা অসুবিধা নেই, আপনি টাকা দিতেছেন, এটা আসলে কোনো কাজেই লাগে নাই, তারপর আমার আপনি সময় পেয়ে দিয়ে দিতে, ঠিক আছে নেন, আপনার কাছে কিন্তু মনে হবে না যে এই লোকটাকে আর টাকা দেই। কিংবা সে লোকই বলো, ভাই আপনি যেদিন টাকা দেওয়ার কথা সেদিন আপনাকে না দিয়ে 5 দিন ঘুরাইলো, 10 দিন ঘুরাইলো, আপনার অ্যাটিটিউড কি হবে? আর দেবেন? নো। এটা ইনডাইরেক্টলি সে আপনাকে বোঝাচ্ছে যে আপনি তার উপকার করে বিশাল ক্ষতি, মানে ক্ষতি করে ফেলেছেন। থিংকিংটা এরকম। সো আপনার কাছে মনে করতে হবে, আপনি যখন কোনো সাপোর্ট পেতে যাবেন আল্লাহর কাছে, এই বিজনেসে আপলাইনের কাছে, তখন আপনাকে কৃতজ্ঞতাবোধ প্রকাশ করতে হবে। আদারওয়াইজ এই সাপোর্টটা থাকবে না। এই সাপোর্টটা কন্টিনিউ আপনি পাবেন না। সো এই বিজনেসের মজা হচ্ছে যে এই বিজনেসে আমরা সকল সিক্রেট বলে দেই। এই বিজনেসে কোনো সিক্রেট নাই। একটাই সিক্রেট, এই বিজনেসে কোনো সিক্রেট নাই। সবই ওপেন। সবই আমরা বলে দেই। কি আমরা চাই, কি আমরা চাই না, কি হলে ভালো হয়, কি হলে খারাপ হয়। এভরিথিং এখানে বলে দেই যাতে আমরা আমাদেরকে তৈরি করতে পারি। সো আমাদের জীবনে এই জিনিসগুলো আমরা চাই, কিন্তু প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো আমরা পাই না বিকজ অফ আমরা চাইতে জানি না। বলে না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না? তো আপনি যদি চাওয়ার মতো চান, আপনি কেন পাবেন না? কথায় বলে আপনার চাওয়াটা যদি হয় সুনিপুণ, পাওয়াটা হবে সুনিশ্চিত। তার মানে আমাদের চাওয়াটায় গলদ আছে। সো আমাদের চাওয়াটাকে আগে ঠিক করতে হবে। চাওয়াটা যদি আপনি ঠিক করেন, ডেফিনিটলি আপনি সবকিছুই পাবেন। সো এই জায়গাটাই আমাদের বেশি ওয়ার্ক করতে হবে। সেটা হচ্ছে আমাদের চাওয়ার ধরন বা কৃতজ্ঞতাবোধ আমাদের মধ্যে বা থ্যাঙ্কসফুল আমাদের মধ্যে থাকতে হবে। প্লাস সেকেন্ডলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন চাইবেন সেটা যেন আপনি মরিয়া হয়ে চান। যেমন আপনাকে যদি পাগলা কুকুরে ধাওয়া করে আপনি দৌড়টা কেমন দেবেন? থিংক অ্যাবাউট ইট। কিংবা সাপে যদি আপনাকে দৌড় হয় তাহলে আপনি দৌড়টা কেমন দেবেন? অনেকে সাপে তাড়া করছে, এরকম শুনছি। সো মেসেজ হচ্ছে পাগলা কুকুরে ধাওয়া করলে আপনি যে দৌড়টা দেবেন, এই দৌড়টা যদি আপনি স্পোর্টসে দিতেন আপনি কিন্তু ফার্স্ট হইতেন। কিন্তু স্পোর্টসের সময় কিন্তু এই দৌড়টা আপনি দিতে পারেন নাই। এখন সফল হওয়ার জন্য আপনাকে এরকম একটা দৌড় দিতে হবে। মোস্ট অফ দ্য পিপল গা মানে গা ছাড়া কাজ করে, এজন্য তারা সাকসেস হয় না। আপনি যখন কাজ করবেন তখন গা লাগিয়ে কাজ করতে হবে, তীব্র মনোযোগ করে কাজ করতে হবে। যেমন আমি একটা গল্প প্রসঙ্গে বলি যে একটা খরগোশকে ধাওয়া করতেছিল একটা খেকশিয়াল। প্রথম দিন ধাওয়া করলো, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলো, পারলো না ধরতে। দ্বিতীয় দিন আবার খেকশিয়াল খেপে গেছে, সে আবার ধাওয়া করলো, আবারও পারলো না, ফেল করলো। তৃতীয় দিন সে যথারীতি আবারও ফেল করলো। অতঃপর সে ওই খরগোশটার বাসাটার সামনে, মানে সে যে গর্তের মধ্যে থাকে সেখানে দাঁড়িয়ে খরগোশের ডাকতেছে, হে খরগোশ, তোমার কাছে আমার একটাই কোশ্চেন, সেটা কি? তোমাকে আমি গত 3টা দিন ধাওয়া করলাম, একদিনও ধরতে পারলাম না, তোমার সিক্রেট কি? বলে, তুমি আমাকে ধাওয়া করতেছো কেন? বলে, আমি ক্ষুধার্ত ছিলাম তাই। না না না, তুমি আমাকে ধাওয়া করছো কেন? বলে, আমি ক্ষুধার্ত ছিলাম তাই। বলে, তুমি ক্ষুধার্ত ছিলে, তুমি তোমার ক্ষুধার্তর কারণে দৌড়টা দিছো, আর আমি আমার জীবন বাঁচানোর জন্য দৌড় দিচ্ছি, এই কারণে তুমি আমাকে ধরতে পারো না। দ্যাট মিনস আমরা যদি মনে করি সফল হওয়া আমাদের জীবন বাঁচানোর মতো, সফল হয়ে আমরা মরতে চাই, আর আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা এমন একটা কাজ করব, জন্মের সময় আমাদের কেউ চেনে নাই, কিন্তু মৃত্যুর সময় যেন আমাদের অসংখ্য লোক চেনে। তাহলে জন্মের সময় আমাদের কেউ চেনে না, মৃত্যুর সময় অসংখ্য লোক কেমনে চেনবে? কারণ জন্ম এবং মৃত্যুর মধ্যে আমাদের এমন কিছু কাজ করতে হবে যেটা আমাকে সারা পৃথিবীতে পরিচিত করবে। তার মানে আপনাকে কত লোকে চেনে, তার মানে আপনি কত বড় কাজটা করেছেন। এখানে আপনি যদি সফল হতে চান, আপনাকে বড় বড় কাজ করতে হবে, বেশি তাগিদ নিয়ে কাজ করতে হবে, এবং হাংরি এর জন্য দৌড়ানোর দরকার নাই, জীবন বাঁচানোর জন্য দৌড়ান, তাহলে আপনি এখানে সফল হবেনই। মোস্ট অফ দ্য পিপল এই ইন্ডাস্ট্রিতে আসে কি, ওকে বাসা ভাড়া ইনকাম করতে হবে,
খাওয়ার খরচ ইনকাম করতে হবে, পকেট খরচ ইনকাম করতে হবে। দ্যাট মিনস চাকরির অল্টারনেটিভ একটা ইনকাম সোর্স মনে করে। এর জন্য তারা অনেক বেশি সফল হয় না বা হলেও অনেক দেরি হয়। কিন্তু আপনি যদি আপনার ড্রিমটা সেট করেন যে এটা দিয়ে আমার জীবনের সকল আশা আকাঙ্ক্ষা সব পূরণ করব, স্বপ্ন পূরণ করব, ওরকম আমি দৌড় দেবো, তাহলে আপনি সফল হবেন। সো পার্থক্যটা কোথায়? থিংকিং। পার্থক্যটা কোথায়? আপনি এটাকে কিভাবে নিয়ে ভাবতেছেন, এটাকে আপনি কি মনে করতেছেন। আপনার মনে করতে হবে আপনি যত সিরিয়াস, আপনার চাওয়াটা যদি সুনিপুণ, পাওয়াটা হবে সুনিশ্চিত। আপনার চাওয়ার মধ্যে গলদ আছে। আপনি আল্লাহ তাআলার কাছে যদি চানই তাহলে কম চাবেন কেন? স্বপ্নে যদি আপনি বিরিয়ানি খান তাহলে ঘি কম দেবেন কেন? সো এটা তো স্বপ্নই। তাহলে এখানে আপনি যা চাবেন, স্বপ্ন মানে কি আপনার কি চান, কি ইচ্ছে আপনার, এটাকে আমরা স্বপ্ন বলতেছি। সো এখানে সফল হওয়ার জন্য, পৃথিবীতে সফল হওয়ার জন্য আপনাকে একটাই কাজ করতে হবে। সফলতার জন্য পাগলের মতো ছুটতে হবে। নাওয়া খাওয়ার হুঁশ করার কোনো দরকার নেই। পাগলের মতো ছোটেন। যতক্ষণ পর্যন্ত একটা সাকসেসফুল লেভেলে না পৌঁছবেন। পৃথিবীর যারা বড়, বড় সফল লোক তারা কেউই খাওয়ার জন্য পাগল ছিল না। আর তারা কাজের জন্য পাগল ছিল। তারা শুধুই বাঁচার জন্য খাইতো। আর আমরা যেন খাওয়ার জন্য বাঁচি। যারা চাকরি করে বিশেষ করে দেখবেন দুপুর ১টা বাজলেই ঘড়ির দিকে তাকায় কখন লাঞ্চে যাবে। বিকাল ৫টা হলেই ঘড়ির দিকে তাকায় কখন কাজ থেকে বের হবে। তারা কাজের জন্য পাগল না। সময় অনুযায়ী ফাঁকিবাজ সবাই। সবাই সময় কখন কাটানো যায় সেটা তারা থিংক করতেছে। বাট সাকসেস হওয়ার জন্য আপনাকে কাজ শেষ হওয়া পর্যন্ত কাজ করে যেতে হবে। দেন আপনি খাবেন। এখনো আমি মোস্ট অফ দ্য টাইম যখন কাজ করি, কখন যে দুপুর যায়, কখন যে বিকাল হয়, বিকাল ৫টা, ৬টা, ৭টা বাজে, অনেক সময় টেরই পাই না। কারণ আমার কাজ যতক্ষণ মধ্যে শেষ না হয়, আমি খাবার টেবিলে যাই না। সো ইটস মাই ডেইলি রুটিন। পৃথিবীতে যারা সফল তারা এভাবেই কাজ করেছেন। আর যারা পৃথিবীতে ফেইলিয়ার তারা শুধু ঘড়ির কাঁটা দেখে কাজ করেছেন। আমি অনেক সময় আলেকজান্ডার ওনাসিসের গল্প বলি এই প্রসঙ্গে যে একসময় জগৎ বিখ্যাত ধনী আলেকজান্ডার ওনাসিস যিনি জীবন সংগ্রামে পরাজিত হতে 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 এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন আমি আত্মহত্যা করবো, এই জীবনই আমি আর রাখবো না। অতঃপর তিনি একটা খরস্রোতা নদীর তীরে গেলেন, গিয়ে সে সিদ্ধান্ত নিল আমি এখান থেকে ঝাঁপ দেব একটা ব্রিজের উপর দাঁড়িয়ে। নিচে তাকিয়ে দেখে সে বিশাল খরস্রোতা নদী এবং সে ভাবতেছিল এখান থেকে আমি ঝাঁপ দেব, এখান থেকে ঝাঁপ দিলে আমি মারা যাব। আত্মহত্যা করতে গেছে। কিছুক্ষণ ওই স্রোতের দিকে তাকিয়ে হঠাৎ তার মাথায় একটা সেন্স আসলো, আচ্ছা আমি এখান থেকে যদি ঝাঁপ দিই তাহলে আমি কি হবো? আমি মারা যাব। কালকে পত্রপত্রিকা হয়তো আসতে পারে একজন ব্যর্থ লোক আত্মহত্যা করছে। আচ্ছা আমি যদি ব্যর্থ হই তাহলে পৃথিবীর কি কিছু আসে যায়? কিচ্ছু আসে যায় না। হঠাৎ করে তার মাথায় একটা চিন্তা আসলো, আচ্ছা আমি ব্যর্থ হিসেবে মারা যাব না, আমি সফল হয়ে মরতে চাই। আমি আমার জীবনের আরেকবার যুদ্ধ করতে চাই, শেষ যুদ্ধটা করতে চাই। যেই সিদ্ধান্ত সেই কাজ, সেখান থেকে সে ইউটার্ন করলো এবং এক গৃহস্থের বাসায় গেল। গিয়ে সে গৃহস্থের দরজা নক করলো। নক করে বলল যে আমাকে আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে খাবার দেন, খাবার দাও। তো গৃহস্থের যথারীতি দেখলো এরকম ভিক্ষুক সে কখনোই দেখে নাই। সে তাকে খাবার দিল। খাবার দেওয়ার পর পরক্ষণেই ওই লোক বলল আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে একটা কাজ দেওয়া হোক। তখন গৃহস্থ বলল যে এটা আবার কেমন ভিক্ষুক, কোনো কথা শুনতে চাই না, খাবার চাই, খাবার দিলাম, এখন আবার বলে কোনো কথা শুনতে চাই না, কাজ চাই। এরকম তো ভিক্ষুক কখনো দেখিনি। ঠিক আছে, ওকে, তুমি কি কাজ করতে পারো? বলে আমাকে যে কোনো কাজ দিলে আমি সে কাজই সামলাতে পারবো, আমাকে যে কাজই দেওয়া হোক সেটাই আমি সামলাতে পারবো। এবার গৃহকর্তা চিন্তা করলো, ওকে সেজন্য তোমাকে কি করতে হবে? আমাকে দিনে শুধু এক বেলা খাবার দিলেই হবে, দিনে শুধু এক বেলা খাবার দিলেই হবে, আমাকে যে কাজ দেবেন সেই কাজে আমি সামলাবো। ঠিক আছে, লেটস ট্রাই। ওকে কি করলো, গৃহস্থলী যে কাজগুলো থাকে থালা বাসন ধোয়া দিল, সে ধুয়ে বলে এরপর কি করব? এরপর বলো কাপড় চোপড় গুলো ধোও, লন্ড্রি করো, করলো। বলে এরপর কি করব? ঘর ঘর গুছাও বা ঘর ওয়াশ করো, মপ করো, করলো। এরপর কি করব? মানে একের পর এক কাজ দিচ্ছে আর ও বারবার করে এসে বলে এরপর কি করব, এরপর কি করব, এরপর কি করব। অবাক হয়ে তাকাই রইলো, এরকম কোনো লোক তো আমি কখনো দেখি নাই যে কাজ মুহূর্তের মধ্যে শেষ করে সে আরেকটা কাজ চাচ্ছে।
ইতিপূর্বে যত লোক দেখছি যারা একটা কাজেই ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতো, আর এ শুধু কাজ শেষ করে, খুব স্পিডি কাজ শেষ করে দৌড়ে এসে বলে এরপর কি করবো। সো অবাক লোক, বলো আমি তো এখন অফিস যাবো, চলো তাহলে তোমাকে অফিসে নিয়ে যাই। তো অফিসে নিয়ে গেল, গিয়ে যথারীতি বললো ঠিক আছে তুমি এই কাজগুলো করো, মানে এসব গোছানোর কাজগুলো দিল, সেটা শেষ করলো। বলে এরপর কি করব? তো ও লোক অবাক হয়ে তাকাইছে, যা দেই মুহূর্তের মধ্যে সে শেষ করে দায়িত্বশীলতার সাথে। আর সে বলে এরপর কি করব? তো সে তার একটা এমপ্লয়ি, যে ফাঁকিবাজ একটা এমপ্লয়িকে ফায়ার করে দিয়ে ওখানে ওর কাজটা দিল, বলো তুমি এই কাজটা করো, সহজ কাজ। তারপর সে সেটা শেষ করে বলে এরপর কি করব? অবাক। আবার আবার আরেকটা এমপ্লয়িকে ছাঁটাই করলো। এভাবে একের পর এক এমপ্লয়ি ছাঁটাই করে ওরে দিয়েই সেই কাজগুলো সে শুরু করলো, সম্পাদন করলো। এক পর্যায়ে ভদ্রলোক চিন্তা করলো, আচ্ছা এ দিনে শুধু একবেলা খায়, এত কাজ করে, একে তো ঠকানো ঠিক হবে না। তখন তার ওর কাছে একটা মানে এক্সপেরিমেন্টাল পারসন, যে এরকম লোক তো কখনো পাইনি, এত কাজ করে কেন, একবেলা খায়, ঠিক আছে, কোন না কোন উদ্দেশ্য নিয়ে আসছে, এক কাজ করে ব্যাংকে একটা, এর নামে একটা অ্যাকাউন্ট করি, ব্যাংকে অ্যাকাউন্ট করে তার নামে অন্যান্য যে এমপ্লয়ীদের যে বেতন দিত সেই বেতনগুলো তার নামে জমা করা শুরু করলো। কারণ সব কাজ সে একাই করে, একমাত্র এমপ্লয়ি সে, ওই মালিকের সকল প্রতিষ্ঠান সে চালায়। সেই ম্যানেজার, সেই অ্যাকাউন্টেন্ট, সেই সুপারভাইজার, এভরিথিং সে নিজেই সব চালাচ্ছে। তো কিছুদিন পর এই লোক মিলিয়নিয়ার হয়ে গেল, কারণ তার অ্যাকাউন্টে সব টাকা জমতেছে, সে মিলিয়নিয়ার হয়ে গেল। তখনকার সময় আমেরিকায় প্রতি বছর, প্রতি মাসে যারা নতুন নতুন মিলিয়নিয়ার হইতো তাদের নিয়ে একটা প্রচ্ছদ করা হইতো পত্রিকায়, নিউ মিলিয়নিয়ার, লাইক সাকসেস ম্যাগাজিনে এদের নিয়ে কভারেজ করা হতো। সো ওই দিনের সেলিব্রিটি হচ্ছে আলেকজান্ডার ওনাসিস, তার ব্যাংকে $1 মিলিয়ন জমছে আজকে। তো যথারীতি সকল জার্নালিস্টরা খুঁজতেছে ওনাসিস কোথায় আছে, খুঁজতে 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 দেখা গেল সে একটা প্রতিষ্ঠানে জব করে, কাজ করে। তো এরকম লোক কখনোই তারা পায় নাই যে কোন একটা প্রতিষ্ঠানে জব করে সে মিলিয়নিয়ার হয়েছে। সো যেহেতু সে মিলিয়ন হয়েছে, তাকে ইন্টারভিউ নেওয়ার জন্য গেল ওই প্রতিষ্ঠানে, গিয়ে জিজ্ঞেস করলো মালিকের কাছে ওনাসিস কোথায়, বলো ও পাশের রেস্টুরেন্টে খাইতেছে। তো ওই রেস্টুরেন্টে সব জার্নালিস্টরা গেল, গিয়ে বললো যে আমরা তোমার একটা ইন্টারভিউ করবো। কেন? আজকে তোমার একটা বিশেষ দিন। তো ও বললো দেখো আমি অনেক দিন পর আজকে দ্বিতীয় বেলা খাচ্ছি, আমার মালিকের অনুরোধে, আমার মালিকও বলছে আমার নাকি আজকে একটা বিশেষ দিন, এই জন্য তার অনুরোধে আমি আজকে দ্বিতীয় বেলা খাচ্ছি অনেক দিন পরে। থিঙ্ক অ্যাবাউট ইট, সে মিলিয়নিয়ার হয়ে গেছে, তার সেই হুশও নাই, সে দ্বিতীয় বেলা খাচ্ছে আজকে, দাও মালিকের অনুরোধে। আর আমরা যারা আছি এরা কি করি, খালি খাই খালি খাই, যেন আমরা খাওয়ার জন্য বাঁচি, ঘড়ি ধরি কখন খাওয়ার টাইম হয়েছে। কালকে একজন আমার ফোন দিয়ে বলো ভাই এই লকডাউনের মধ্যে ক্ষুধাও বেশি লাগে, খালি বাসায় আছি খালি খাই, এখন মোটা হয়ে গেছি খেতে খেতে। সো মেসেজটা হচ্ছে আমরা যারা কাজ করি তাদের কিন্তু খাওয়ার দিকে হুঁশ থাকে না, কাজের দিকে হুঁশ থাকে। আর যারা কাজ করে না তারা শুধু খাওয়ার দিকে হুঁশ থাকে। এই যে এখানে আমরা দৈনিক 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা মিটিং করি, কখন যে রাতে খাবারের টাইম হয় এটাও খোঁজ নাই, কারণ 3টে পর্যন্ত তো মিটিংই করি। দেখা গেল 10টা শুরু করেছি, 3টে পর্যন্ত মিটিং করলাম, এর মধ্যে রাতের খাবার তো খাওয়া হয়নি। মোস্ট অফ দ্য নাইটই রাতে আর খাবার খাই রে, সকালে উঠে খাবো, এখন খাওয়া ঠিক হবে না, স্বাস্থ্যসম্মত না। সো মেসেজটা হলো যারা কাজের পাগল তারা খায় কম, আর যারা খাওয়ার পাগল তারা কাজ করে কম। সিদ্ধান্ত আপনার, খাবেন বেশি না কাজ করবেন বেশি। না খেয়ে কেউ মারা যায় না, খেয়েই মারা যায়। বেশি খেলে অনেক রোগ ব্যাধি ধরে। আর দেখেন যারা বেশি মোটা হয়ে যাই আমরা, এরা জিমে দৌড়াদৌড়ি, বিভিন্ন প্রকার ওয়েট কন্ট্রোল। আর যারা কম খায় পরিমিত খায় এদের কিন্তু জিমে যাওয়া লাগে না। আর যারা বেশি খায় তাদেরই কিন্তু এত রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। সো থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে কেউ দেখা যাবে না খেয়ে মারা গেছে, কিন্তু বহু লোক খেয়ে মারা গেছে। লাস্ট জীবনে কিছুই খাওয়ার জোটে নাই, শুধু রুটি কিংবা ডায়াবেটিক্স, বিভিন্ন প্রবলেমে আক্রান্ত। সো আমাদের আজকের এখান থেকে সামারি হচ্ছে আমাদের পাগল হতে হবে। কিরকম পাগল? যেমন প্রত্যেকটা বিগিনার কিন্তু, যেমন আমরা যখন বাচ্চা ছিলাম তখন প্রত্যেকটা বিগিনার কিন্তু লেখাপড়া শেখার জন্য পাগল থাকে। যেমন আমার বাচ্চার বয়স 3 বছর, ও কেবল লেখাপড়া শিখছে,
মানে শিখতেছে এখন, বাসার সমস্ত দেয়াল সে পেইন্ট করে ভরে ফেলছে। মনে হবে আপনার যে কোন একটা স্পেশাল সে ডিজাইন করছে। মানে কোনোভাবেই বোঝার উপায় নেই এটা তার মানে ম্যাট ফর লার্নিং এর জন্য সে ম্যাট। তাকে যদি এবিসিডি লিখতে বলা হয় সে সব কাজ ফেলে ওখানে শেষে থাকবে। দ্যাট মিনস সে এখন লার্নিং পিরিয়ড, এখন সে যা পায় সেটা নিয়ে লেখে। কত ইম্পর্টেন্ট কাগজ ডাজ নট ম্যাটার, সে কাগজ পেলেই সাথে সাথে সে লেখা শুরু করে। এটা গেল একজন বিগিনারের পাগল। এ মাদার বিকাম ম্যাড ফর হার চাইল্ড। আপনারা দেখেন যারা বিভিন্ন শহরে থাকেন, যাদের মা বাবা গ্রামে থাকে, যখন ঈদে কোরবানিতে মা বাবার কাছে যান তখন তারা রিয়েলাইজ করতে পারেন মা বাবা সন্তানের জন্য কেমন পাগল। কিংবা ছোটবেলায় যখন আপনি কলেজে গেছেন, আমার মনে আছে আমি যখন ইউনিভার্সিটি পড়তাম, দেখা যায় 6 মাস পর বাড়িতে যেতাম। বাড়ি থেকে যখন চলে আসতাম ঢাকায়, আমার মা ওই রোডের কত দূরে কোন জায়গায় গাড়ি ধরবো ততক্ষণ তাকাই থাকতো। আমি পিছনে ফিরে পেয়ে দেখে আমার মা তাকিয়ে আছে। বাড়ি থেকে যখন বিদায় নিতাম মা অনেক দূর পর্যন্ত তাকাই থাকতো, মানে রোড যতখানি চোখ যায় সে তাকাই থাকতো। গাড়িতে উঠতাম সে তাকায় ওই দাঁড়াই আছে ওখানে। দ্যাট মিনস মা তার সন্তানের জন্য অলওয়েজ পাগল। এ চাইল্ড বিকাম ম্যাড ফর ওয়াক। আমরা যখন ছোটবেলা হাঁটা শিখেছি আমাদের মনে আছে আমরা কতবার পড়ে গেছি। কিংবা আপনি আপনার বাচ্চার দিকে তাকান, যাদের বাচ্চা আছে দেখবেন বাচ্চা যখন হাঁটা শেখে সে কতবার পড়ে যায় ডাজ নট ম্যাটার, সে আবার হাঁটা শেখে। তার মানে সে যদি ওই সময় মনে করে এতবার পড়ে গেছি হাঁটার কি দরকার, তাহলে কিন্তু সে হাঁটতে পারতো না। তার মানে সে কি হাঁটার জন্য পাগল। 1000 বার পড়ে গেল সে আবার উঠবে। আমরা বলতাম 101টা আসার না খাই কেউ হাঁটা শেখে না। তার মানে সে কতবার পড়ে গিয়েও সে কুইট করে না। এই স্টুডেন্ট বিকাম ম্যাট ফর হিজ স্টাডি। ভালো স্টুডেন্ট যারা তারা দেখবেন অলওয়েজ বই নিয়ে আছে। আমার এক কাজিনকে দেখতাম দিনে 18 ঘন্টা পড়তো। আর আমার আব্বা বারবার, চাচাতো বোন সে পড়তো, আমার আব্বা বারবার চিল্লাইতো, তোর আপু এত লেখাপড়া কর, তুই কি করো, তুই খালি ফাঁকিবাজ। দ্যাট মিনস আমার কাছে অবাক হইতো এত মানুষ পড়ে কিভাবে। আমি দৈনিক হয়তো বড় 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা পড়ছি, আর সে 18 ঘন্টা পর্যন্ত পড়তো। ওই খেতো আর পড়তো। মানে মোট কথা পড়াই যেন তার ধ্যান জ্ঞান। সে স্টান্ট করছে, অল স্টান্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাট তার পড়ার মধ্যে সারাদিন সে ডুবে থাকতো। আর আমার পড়াশোনা মনে হয় ভালোই লাগতো না। আর সে বারবার দেখতাম যে একটা বই শেষ আর একটা পড়তো, একটা বই শেষ রুটিন করে পড়তে আছে কি যে এত বড় আল্লাহ জানে। আমার কাছে মনে হইতো কি যে এত পড়ে আল্লাহ জানে, এত পড়া কি। বিকজ শি ওয়াজ ম্যাড ফর হার স্টাডি। তার ভালো একটা রেজাল্ট করতে হবে, এটা ছিল তার থিঙ্কিং। এ জব হোল্ডার বিকাম ম্যাড ফর হিজ প্রমোশন এন্ড সিকিউরিটি। যারা জব করে তার অলওয়েজ তার প্রমোশনের জন্য পাগল। কোনোভাবে যদি তাকে বলা যায় এটা করলে প্রমোশন হবে, সে সেটার জন্য পাগল হয়ে যাবে। সো যে কোনো উপায় সে প্রমোশন পাইতে চায় যারা জব করে। আর তার জবটাকে পার্মানেন্ট করতে চায় যারা টেম্পোরারি জব করে। নো ম্যাটার হট কি করতে হবে ডাজন্ট ম্যাটার, তারা সেটা করবে। কিন্তু তার জব পার্মানেন্ট করতে হবে, তার প্রমোশন লাগবে, অলওয়েজ প্রমোশন প্রমোশন প্রমোশন। এজন্য বলে যে বস যা বলে তাই সঠিক। মানে এক কথা বসের সর্বোচ্চ তোষামোদী করতে তারা বিব্রত হয় না বা ক্ষান্ত থাকে না। সো এ সায়েন্টিস্ট বিকাম ম্যাড ফর হিজ ইনভেনশন। যারা বৈজ্ঞানিক দেখবেন তারা সারাদিন গবেষণাগারে ল্যাবরেটরিতে পড়ে থাকে, দাড়ি টাড়ি কিরকম হয়ে আছে, চুল টুল পা পেকে কি হয়ে গেছে কোনো হুঁশ নেই। চুলে মনে হয় যে 3 মাস হয়েছে আশ্রয় না, এরকম একটা চুলের মধ্যে জট পড়ে যায়। বিকজ তারা তার ইনভেনশন নিয়ে বিজি, তার হুঁশ নেই নাওয়া খাওয়া কি অবস্থা। বিকজ সে কিছু একটা ক্রিয়েট করতে চায়। এ লাভার বিকাম ম্যাড ফর হিজ লাভিং অন। এ পলিটিশিয়ান বিকাম ম্যাড ফর হিজ পাওয়ার। যারা পলিটিশিয়ান তারা দেখবেন তার ক্ষমতায় থাকার জন্য তার নৈতিকতা হারিয়ে ফেলে, ইভেন সর্বোচ্চ লেভেলের নিকৃষ্ট কাজ করতেও তারা দ্বিধাবোধ করে না, বাট তার পাওয়ারে থাকতে হবে। এটা হচ্ছে তার নেশা এবং পেশা। সে নো ম্যাটার হট তাকে পাওয়ারে থাকতেই হবে, ম্যাট হয়ে যায়। এ প্লেয়ার বিকাম ম্যাট ফর হিজ গেম। যারা খেলাধুলা করে লাইক ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, তারা দেখবেন ছোটবেলা মনে হয় যখন ক্রিকেট খেলা শিখেছি তখন ওই জাম্বুরা পেয়েও জাম্বুরা দিয়ে বল করতাম। কিংবা ইটের বা মাটির বড় চাকা পেলেও ওটা দিয়ে বল করা শুরু করতাম। দ্যাট মিনস যে কোনো ভাবে বোলিং শিখতে হবে, এরকম একটা ব্যাপার।
আবার ব্যাটস মানে হাত দিয়েও শুধু এরকম এরকম ব্যাটিং প্র্যাকটিস করতাম। দ্যাট মিনস মাথার মধ্যে শুধু খেলাধুলা। যখন আমরা খেলাধুলা শিখেছি, এই বডি বিল্ডার বিকাম ম্যাট ফর ইস এক্সারসাইজ। যারা বডি বিল্ড করে তারা দেখবেন হাঁটতে চলতে এরকম হাত এরকম করবে, বিভিন্ন রকম এক্সারসাইজের মধ্যে তারা ব্যস্ত। তার মানে তার চিন্তা চেতনায় শুধু বডি বিল্ডিং, তার মাথায় আর কিছু নেই কিভাবে বডি বিল্ড করা যায়। অ্যান অ্যাক্টর বিকাম ম্যাট টু বি স্টার। যারা অ্যাক্টিং করে তারা স্টার হওয়ার জন্য পাগল। কি করতে হবে ডাজ নট ম্যাটার, তাদের স্টার হতেই হবে। তারা ধ্যান জ্ঞান চিন্তা চেতনার মধ্যে শুধু ওইটাই, কিভাবে ভালো মুভিতে অভিনয় করা যায় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড এডিক্টেড বিকাম ম্যাড ফর ইস এডিকশন। যারা নেশাগ্রস্ত তারা দেখবেন সন্ধ্যার পর যখন নেশা করতে যায় তখন তারা কি করবে, তাদের নৈতিকতা হারিয়ে ফেলে। ইভেন পারলে বউয়ের স্বর্ণের গহনা বিক্রি করে, মায়ের স্বর্ণের গহনা বিক্রি করবে, ডাজন্ট ম্যাটার, তাদের নেশা করতেই হবে। কি কি যাচ্ছে কি আসতেছে ইট ডাজন্ট ম্যাটার, তাকে নেশাগ্রস্ত হইতেই হবে, এরকম একটা তার ম্যাট সে। এ গ্রেট পারসন বিকাম এ ম্যাট ফর ইস ট্রুথ। যারা ধার্মিক লোক তারা দেখবেন ধর্ম প্রচারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দূর দূরান্তে গেছে। যেমন আমরা যদি শাহজালাল রহমতুল্লাহ জীবনী পড়ি, শাহপানার জীবনী পড়ি, বা এরকম যাদের জীবনী পড়ি, তারা কিন্তু তাদের সত্য প্রচারের জন্য বিভিন্ন জায়গায় হিজরত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। প্রত্যেকেই কিন্তু ম্যাপ ছিল তার কাজটা প্রচারের জন্য। প্রফেট ডিড নট রিকগনাইজ হিজ ওন এরিয়া। নবীরাও তার নিজের এলাকায় রিকগনাইজ হয়নি, তাদেরকেও দূর দূরান্তে হিজরত করতে হচ্ছে। নো ম্যাটার হোয়াট, তারা কিন্তু ওই কাজটা সাকসেস করেছে। তো এবার আপনার পালা, আপনার কি করতে হবে? বি এ ম্যাট ফর ইউর সাকসেস। আপনি যে সফলতা চান সেটার জন্য আপনাকে ম্যাট হতে হবে, পাগল হতে হবে। আমি এটা চাই চাই, তোরা যা যা যে যা বলিস ভাই, আমি ডায়মন্ড হতে চাই। আপনি এরকমের একটা সিদ্ধান্ত নিতে হবে যদি সফল হতে চান। আপনাকে আবারও মনে করিয়ে দেই, আপনার চাওয়াটা যদি হয় সুনিপুণ, পাওয়ারটা হবে সুনিশ্চিত। আপনার যত দেরি হচ্ছে ডায়মন্ড হতে বা সফল হতে, অনলি অন রিজন, কারণ আপনি এখনো চাওয়ার মতো চান না। সো আপনাকে চাওয়ার মতো চাইতে হবে, আপনাকে জানতে হবে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকিলেই উপায় হয়। ইচ্ছা যদি আপনার তীব্র হয়, আপনি সেটা যে কোনো ওয়েতে সলিউশন করতে পারবেন। উইদাউট টেকিং এ রিস্ক ইউ উইল বি অলওয়েজ উইথ এ রিস্ক। অনেক সময় আমাদের রিস্ক নিতে হয় সফল হওয়ার জন্য, বাট যারা রিস্ক নেয় না তাদের মনে রাখতে হবে আপনি কিন্তু রিস্ক ফ্রি না, আপনি আরো বড় রিস্কে আছেন, কারণ আপনি ফেইলিং নিয়ে প্রতিনিয়ত ছুটতেছেন। আপনার আলটিমেট গোল আপনি ফেইলার, এবং আপনার জীবনে আরো বড় রিস্কে পড়ে যাবেন আপনি। সো এভরি গ্রেট সাকসেস হ্যাড এ গ্রেট কন্ডিশন। আপনাকে জানতে হবে প্রত্যেকটা বড় বড় সাকসেসের একটা বড় বড় শর্ত আছে। নাথিং উইল হ্যাপেন আনটিল ইউ স্যাক্রিফাইস। কিছুই ঘটবে না আপনি স্যাক্রিফাইস যদি না করেন। সো বি এ ম্যাট ফর ইউর সাকসেস। আপনি আপনার সাকসেসের জন্য কি হইতে হবে? ম্যাট হইতে হবে। সো বিকজ আপনি জানেন আপনি কখনোই এক লাফে গাছের চূড়ায় উঠতে পারবেন না। আপনাকে প্রতিটা পদক্ষেপই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। সো ডোন্ট বি অ্যাফ্রাইড টু টেক এ বিগ স্টেপ ইফ one is indicated. You cannot cross a chasm into a small jump. আপনি কিন্তু দুই লাফেই কিন্তু অনেক দূরে অনেক কিছু পার হয়ে যেতে পারবেন না। সো নো ওয়ান নোজ হোয়াট হি ক্যান ডু টিল হি ট্রাইস। আমরা কেউই জানি না আমরা চেষ্টা করলে আমাদের পক্ষে কি সম্ভব না, সবই আমাদের দ্বারা সম্ভব। সো আপনার মনে রাখতে হবে, আমরা যখন কোনো সফল লোক দেখি তখন তাকে কত লোক সেলিব্রেট করে সেটা দেখি, কত লোক হাততালি দেয় সেটা দেখি, কত ফুলের মালা পড়তে সেটা দেখি, কিন্তু কখনোই দেখি না বিহাইন্ড দিস দেয়ার ওয়াজ এ গ্রেট স্যাক্রিফাইস। আমরা কখনোই দেখি না এর পিছনে তার কত প্রাইভেট স্যাক্রিফাইস আছে। সো এই স্যাক্রিফাইস গুলো যদি আমরা দেখতাম তাহলে আমরা বুঝতাম সে সফলতা এমনি এমনি পায়নি, অনেক স্যাক্রিফাইসের রেজাল্ট হয়েছে তার সাকসেস। সো হযরত আলী রাদিয়াল্লাহু একটা কথা বলেছেন, ইফ ইউ আর রাইট অন if you are on right path and you are not facing difficulties, আপনি যখন রাইট পথে আছেন কিন্তু কোনো ডিফিকাল্টিস ফেস করতেছেন না, দেন থিঙ্ক ফর এ হোয়াইল, তাহলে কিছুক্ষণের জন্য ভাবেন ইউ মে বি ইন এ রং পাথ। আপনার জানতে হবে প্রত্যেকটা ভালো কাজেই কিন্তু বাধা আছে। সো আপনি যখন দেখবেন আপনি বাধাগ্রস্ত হচ্ছেন না, দ্যাট মিনস আপনাকে ভাবতে হবে আপনি সঠিক পথে নাই। সো এটা আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে। সো আপনাকে এটা জানতে হবে যে একটি ডিম থেকে যখন একটা বাচ্চা
মুরগির বাচ্চা লাইক ধরেন বের হয় মুরগির ডিম থেকে, তখন আপনারা হয়তো অনেকে দেখছেন যে ওই মুরগির ডিমটা কিন্তু ভিতর থেকে ভেঙে বের হয় বাচ্চাটা। বাহির থেকে কিন্তু আমরা যদি কেউ ওই ডিমটাকে ভেঙে দেই, তাহলে কিন্তু জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর যখন ডিমটা তার নিজের আপন গতিতে ভিতর থেকে ভেঙে বাচ্চাটা যখন বেরিয়ে আসে, তখনই কিন্তু বাচ্চাটার লাইফটা তৈরি হয়। দ্যাট মিনস আমাদের যত কথার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি নিজের থেকে আপনি ট্রাই করতে হবে। আমরা শুধু আপনাকে উদ্বুদ্ধ করতে পারবো। আমরা শুধু আপনাকে গাইডলাইন দিতে পারবো। বাট আপনার জ্বালাটা নিজের মধ্য থেকে আসতে হবে। রিয়ালাইজেশনটা আপনার নিজের বুঝতে হবে। উপলব্ধি বোধটা আপনার মধ্যে কাজ করতে হবে। আপনার মনে রাখতে হবে সফলতা আপনার চেষ্টার দ্বারাই হবে। আমরা কি করেছি সেই গাইডলাইনটা আপনাকে দিয়ে যাচ্ছি। এখন এই গাইডলাইনটা যদি আপনি ফলো না করেন, তাহলে এই ট্রেনিংটা আপনার জন্য কোনো কাজেই আসবে না। সো আপনার মনে রাখতে হবে ট্রাই টু মেক ইউর ইনসাইড গুড। আপনার নিজের মধ্য থেকে আপনাকে ক্লিয়ার থাকতে হবে যে আমাকে নিজের জন্য তৈরি হতে হবে। এবং আমি জানি এখানে আপনি সফল হতে গিয়ে বহুবার ব্যর্থ হবেন, বহু লোকের না শুনবেন, বহু লোক আপনাকে ধিক্কার দেবে, বহু লোক আপনাকে লজ্জা দেবে। এটা আমার ক্ষেত্রে ঘটছে। বহু লোক ইনসাল্ট করবে, আপনি অনেকবার ফেল করবেন, বাট আপনাকে এটাও মনে রাখতে হবে ফেইলিয়ার ইজ নেভার ফাইনাল। এই ফেইলিয়ারটা দীর্ঘস্থায়ী না। সো অলওয়েজ ডু নট স্টপ এফোর্ট। কখনো মানে এফোর্ট স্টপ করবেন না আনটিল ইউর ভিক্টরি মেক্স হিস্টোরি। যতক্ষণ মধ্যে আপনার হিস্ট্রি তৈরি না করতে পারেন বিজয় দ্বারা, আপনি কখনো স্টপ করবেন না। মোস্ট অফ দ্য পিপল কিন্তু কুইট করে কিছুদিন যাওয়ার পর। মানুষের সমালোচনা সহ্য করতে পারে না, তারা তখন গা ঢাকা দেয়। তখন তারা মনে করে এটা আমার পক্ষে সম্ভব না। শুধু কিপ কন্টিনিউ, আপনি কন্টিনিউ কাজটা করে যান, তাহলেই হবেন। আপনার মনে রাখতে হবে স্মুথ রোড নেভার মেক গুড ড্রাইভার্স। কখনো স্মুথ রোড ভালো ড্রাইভার তৈরি করতে পারে না। শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারে না। মেঘমুক্ত আকাশ কখনো ভালো পাইলট তৈরি করতে পারে না। প্রবলেম ফ্রি লাইফ কখনো স্ট্রং এবং ভালো মানুষে পরিণত করতে পারে না। সো বি স্ট্রং এনাফ টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অফ ইউর লাইফ। আপনাকে এখন থেকে মনটাকে স্ট্রং করতে হবে, আরো বেশি শক্ত করতে হবে, এবং লাইফের প্রত্যেকটা চ্যালেঞ্জকে আপনাকে মোকাবেলা করার মতো সৎ সাহস থাকতে হবে এবং সাহসিকতার পরিচয় দিতে হবে। ডোন্ট আস্ক লাইফ হোয়াই মি। জীবনকে কখনো বললেন না আমি কেন, আমার জন্য এত কষ্ট হচ্ছে কেন, কষ্ট করতে হচ্ছে কেন, আমার লাইফটা এরকম হইলো না কেন, আমি ধনীর ঘরে জন্মগ্রহণ করলাম না কেন, আমি কেন আমেরিকায় জন্মগ্রহণ করলাম না, আমি কেন কানাডায় জন্মগ্রহণ করলাম না। আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে আপনি তাদের চেয়েও বেটার হইতে পারেন, তাদের চেয়েও সফল হইতে পারেন। জাস্ট ট্রাই করেন। আপনাকে বলতে হবে অলওয়েজ ট্রাই মি। ডোন্ট ব্লেম উইথ ইউর লাইফ, অলওয়েজ মেক ইট হ্যাপেন। ট্রাই ট্রাই ট্রাই। আপনাকে আরো বেশি আঘাত হবে, আরো বেশি প্রচেষ্টা করতে হবে। আপনাকে জানতে হবে 211 ডিগ্রি তাপমাত্রায় পানি কিন্তু গরম থাকে, বা 212 ডিগ্রি তাপমাত্রায় পানি বাষ্প হয়ে যায়। অতিরিক্ত 1 ডিগ্রি এফোর্ট ভিন্ন রেজাল্ট তৈরি করে দিয়েছে। সো অতিরিক্ত 1 ডিগ্রি পরিশ্রম আপনার লাইফের জন্য একটা এক্সট্রা টার্নিং পয়েন্ট হতে পারে। অন এক্সট্রা ফোন কল, অন এক্সট্রা প্রেজেন্টেশন, অন এক্সট্রা ফলো আপ ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা এক্সট্রা ফোন কল দিয়ে আপনি একটা ভালো লিডার ট্র্যাক করতে পারেন। একটা এক্সট্রা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি একটা ডায়মন্ড পেতে পারেন আপনার টিমে। একটা এক্সট্রা ফলো আপের মাধ্যমে আপনি অনেক বড় একটা টিম তৈরি করতে পারেন। সো সবকিছুই কিন্তু একটা একটু অতিরিক্ত প্রচেষ্টার ফসল। আপনাকে জানতে হবে এ সং ক্যান স্পার্ক এ মোমেন্ট, এ বার্ড ক্যান স্টার্ট এ স্প্রিং, এ ট্রি ক্যান স্টার্ট এ ফরেস্ট, এ ফ্লাওয়ার ক্যান মেক এ সিং, এ স্মাইল ক্যান স্টার্ট এ ফ্রেন্ডশিপ, a handshake can uplift the soul. On board can change a nation. On candle can remove the darkness. On a step can start a journey. On opportunity can change your life. Always think big. আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে অতিরিক্ত একটু প্রচেষ্টা আপনাকে সফল করতে পারে। সো আপনি যাই পান লাইফে, অলওয়েজ রিমেম্বার, আবারও সেই প্রথম কথাটি, আপনি যখনই কোনো ভালো কিছু পান সবসময় মনে রাখবেন আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহর কাছে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে, এবং অবশ্যই দোয়া নিতে হবে মা বাবার। মা বাবার দোয়া ছাড়া আমরা অনেকদিন
সফল হলে অনেক সময় একই জায়গায় এসে টিকতে পারি না, আমরা হারিয়ে যেতে পারি, আমরা বারবার দুঃখ দুর্দশায় পড়ি কেন? কারণ সফল মুহূর্তগুলোয় আমরা দুঃখ দুর্দশাকে আমন্ত্রণ জানাই। কারণ দুনিয়ার সকল বালা মুসিবত সবই তোমাদের দুহাতের কামাই, এটা কোরআনের আয়াত। আমরা যখন সফল হই তখন আমরা ভুলে যাই আমরা কোন কোন জায়গায় ভুল করে যাচ্ছি। আমরা তখন ভুলে যাই আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য। তখন আমরা উদাসীন হয়ে যাই, আল্লাহর কাছে শুকরিয়া না প্রকাশ করে আমরা মত্ত হয়ে যাই আমাদের ইমব্যালেন্স লাইফে। মা বাবার কথা অনেকে স্মরণই করে না যখন অনেক বড় হয়ে যায়। যে কারণে আমরা একটা গান শুনি, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার। সো আমরা জানি এই গানটা যে বাবাকে লাস্ট পর্যন্ত কিন্তু আমরা কিন্তু ইসেও রেখে আসতে পারি। কি বলে ওটাকে, আহ, আহ, বৃদ্ধাশ্রম। হ্যাঁ, তো সো আমরা বাবা মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসি যখন আমাদের অনেক টাকা পয়সা হয়ে যায়, তখন আমরা এটা কেয়ার করি না। বাট রিমেম্বার, সফলতা পাওয়ার পর সফলতা ধরে রাখাটা আরেকটা যুদ্ধ। যেমন আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। সো আমরা যেন এই কাজগুলো না করি, বাবা মাকে যেন কেয়ার করি। দ্য ড্রিম উইল কাম ট্রু ওয়ান ডে। আপনি যদি এই কাজগুলো করেন অবশ্যই আপনার ড্রিম একদিন বাস্তবায়ন হবেই। সো নাথিং উইল হ্যাপেন আনটিল ইউ বিকাম এ ম্যাট। কিছুই আপনার জীবনে ঘটবে না যদি আপনি ওটা পাগলের মতো না চান। আপনাকে অবশ্যই আপনার চাওয়াটাকে পাগলের মতো চাইতে হবে। সো এই চাওয়ার আলোকে আপনি যদি আসলেই সফল হতে চান, তাহলে আজকের দিনে আপনাকে এখন থেকেই আরেক ধাপ বেশি এগ্রেসিভলি আগাইতে হবে। নেক্সট 7 ডেজ একটা স্ট্রং ওয়ার্ক এথিক্স বিল্ড করতে হবে। নেক্সট 7 ডেজ আপনি আরো বেশি সিরিয়াস হয়ে কাজ করতে হবে। নইলে আপনি সকল ট্রেনিং নেছেন, বাট যে কোনো কাজে রূপান্তর না করেন, রেজাল্টে রূপান্তর না করেন, এই ট্রেনিংটা আবার দায়ের যেভাবে এক কোণায় রেখে দিলে মরিচিকা পড়ে, আপনিও তো মরিচিকার শিকার হবেন। সো আপনাকে কি করতে হবে? আপনাকে নেক্সট 7 ডেজ এর একটা গোল সেট করতে হবে। যেমন যারা একেবারেই নতুন, তারা আগামী 7 দিনে কয়টা ট্রেনিং এ পার্টিসিপেট করবেন, এটা আপনার কাজ। নেক্সট 7 ডেজে গোল সেট করেন। হাউ মেনি ভিডিও ট্রেনিং আপনি নেক্সট 7 ডেজে দেখবেন যারা নতুন তাদের জন্য? হাউ মেনি বুক ইউ উইল রিড? এই বিজনেসে অনেকগুলো বই আছে, আপনারা জানেন। আপনাদের আপনাদের কাছ থেকে আপনারা নামগুলো জেনে নেবেন। আপনাকে কিছু বই পড়তে হবে পার্সোনাল গ্রোথের জন্য। আর যারা অলরেডি জয়েন করেছেন, ট্রেনিংও করেছেন কয়েকটা, তাদেরকে আগামী 7 দিনের মধ্যে কয়েকটা আপনি হাউ মেনি পিপল ইউ উইল কন্টাক্ট, কয়টা লোকের সাথে আপনি কন্টাক্ট করবেন আগামী 7 দিন? হাউ মেনি প্রেজেন্টেশন ইউ উইল ডু বাই নেক্সট উইক? আপনি কয়টা লোককে আমাদের এই জুম মিটিং হুক আপ করবেন? কয়টা লোককে আপনি প্রেজেন্টেশন দেওয়াবেন আমাদের মাধ্যমে? সো আপনার কাজ কিন্তু একটা লোককে শুধু প্রেজেন্টেশনের সাথে হুক আপ করা। আপনি যেভাবে জুম মিটিং এ আসছেন, আপনার পরিচিত মহলকে আমাদের জুম মিটিং এ নিয়ে আসেন। জুম মিটিং টু জুম মিটিং আপনি আপনার রেজাল্ট পরিবর্তন করেন এই সময়। আপনি কিন্তু এই সময় প্রত্যেকটা লোককে বাসায় পাচ্ছেন, কিন্তু এরপর কিন্তু সে বলবে বিজি আছি, কালকে কাজ আছে, এখন কাজে আছি। আর এই মুহূর্তে কেউ কিন্তু বলবে না কাজে আছি। এই সময়টা প্রসপেক্টিং করার জন্য, প্রেজেন্টিং করার জন্য পারফেক্ট টাইম। লোক তার সময় মতো জয়েন করবে, দ্যাটস ডিফারেন্ট রিজন। আপনি বলতে পারেন যে ভাই এখন তো একটা লোক জয়েন করবে, টাকা নাই। আপনি প্রেজেন্টেশনের পার্টটা ডান করেন। টাকা যখন হবে তখন তার প্রেজেন্টেশনের কাজটা করতে হবে না। বা টাকা এখনো সে ম্যানেজ করতে পারবে যদি সে বোঝে অলওয়েজ ক্রাইসিস পিরিয়ডে অনেক সুযোগ সুবিধা তৈরি হয়। মনে করেন এখন সারা পৃথিবীতে ক্রাইসিস, কয়েকদিন পর দেখবেন এখন একটা বাড়ির দাম যারা $1 মিলিয়ন, সেটা কয়েকদিন পর দেখবেন $7 লাখ। তখন কিন্তু বাড়ি অনেকে কিনবে। আবার যাদের টাকা আছে ঠিকই তারা বাড়ি কিনবে, অনেক বিজনেস বিক্রি হবে, অনেক কিছু আবার নতুন অপরচুনিটি তৈরি হবে। সো যারা অপরচুনিটি হাঙ্গার, যারা অপরচুনিটি সিকার, তারা কিন্তু এই সময়টা অপরচুনিটি তৈরি করবে। আর অনেক লোকই এই সময় হারিয়ে যাবে, তাদের বিজনেস চেঞ্জ হবে, অকুপেশন চেঞ্জ হবে। আর অনেক লোকই কিন্তু এই সময় মিলিয়নিয়ার হয়ে যাবে। যাদের কাছে টাকা আছে 1 লাখ, তারা 5 লাখ টাকা সমান ফেসিলিটি পাবে। সো দ্যাট মিনস এই সময় কিন্তু অনেকে লাইফ চেঞ্জ হবে। প্রত্যেকটা ক্রাইসিস বহু লোকের জন্য অপরচুনিটি তৈরি হয়। সো আপনিও এই সময় ক্রাইসিসটাকে অপরচুনিটি রূপান্তর করতে পারেন শুধু একটু বুদ্ধিমত্তা এবং একটু টেকনিকের মাধ্যমে। সেটাকে এই সময় আপনার কাজ করতে হবে। এই সময় আপনাকে একটা প্রেজেন্টেশন দিয়ে রাখতে হবে। টাকা না থাকলে ওকে অসুবিধা নেই, টাকা ম্যানেজ করেন, সময় নেন, নো প্রবলেম। আমার কাজ ছিল আপনাকে প্রেজেন্টেশন দেয়া। আপনার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, দেখে রাখেন। কিংবা এটা কি আপনি টার্ন করতে পারেন একটা চমৎকার অ্যান্সার দিয়া। দেখেন, আমরা এই সময় কতদিন থাকবো আমরা তো জানি না, কিন্তু আমাদের ইনকাম দরকার আছে কিনা? হ্যাঁ আছে। আপনি জয়েন করে ফেলেন।
কষ্ট করে হলেও জয়েন করেন। কেন? এই সময় যদি আপনি অ্যানাদার $500 মাসে ইনকাম করতে পারেন বাসায় বসে, আপনার কি একটা ভালো হবে না? ভালো হবে। তো আপনি যদি $200 দিয়ে জয়েন করে আপনি যদি মাসে $500 এক্সট্রা ইনকাম করতে পারেন নিউ টেকনোলজি ইউজ করে, আমরা আপনাকে সব শেখাবো। আপনি সব শেখার কাজটা এই মুহূর্তে কমপ্লিট করে নিলেন। এর মধ্যে যতটুকু পারেন আগাইলেন। এটাই তো আপনার জন্য এক্সট্রা। দ্যাট মিনস আপনি তার সিচুয়েশনের উপর তাকে মাইন্ডসেট দিয়ে তাকে সাইন আপ করানো হচ্ছে আপনার গোল। আর যদি নাই করে কোনো অসুবিধা নেই। প্রেজেন্টেশন শুধু দেখছে। আপনি সময় মতো তাকে ফলো আপ করেন। দ্যাটস ইট। কিংবা এখন ফাউন্ডার প্যাকেজ আপনি যদি তাকে শট ডাউন করেন, বহু লোক সাইন আপ করতেছে প্রতিদিন। অন্তত আমার টিমে রেগুলার ১০ টা ফাউন্ডার প্যাকেজ আছে। হাউ? বিকজ এই ক্রাইসিস মোমেন্টের কারণে এই ফাউন্ডার প্যাকেজটার দাম হয়ে গেছে ৳১,০০০, যেটা নরমালি দাম মিনিমাম ৳২,০০০। আর কোম্পানি সবসময় ফাউন্ডার প্যাকেজ ছাড়তো ২ থেকে ৩ দিনের জন্য। এবারই ফাউন্ডার প্যাকেজ ছাড়ছে মোর দ্যান 1 মান্থ, পুরো এপ্রিল মাস, মার্চ মাসের শেষ সপ্তাহে ছাড়ছে। থিংক অ্যাবাউট ইট। এই ক্রাইসিস মোমেন্টের কারণে কোম্পানি আমাদেরকে ওপেন করে দিয়েছে এই অপরচুনিটি। বাট ইচ্ছা করলে এই ক্রাইসিস মোমেন্ট ওভারকাম হইলে হয়তো আপনার টাকা হবে, কিন্তু ফাউন্ডার প্যাকেজ হবে না। হ্যাঁ, ফাউন্ডার প্যাকেজ মানে ওভারনাইট আপনি টাকা না। বাট ফাউন্ডার প্যাকেজ আপনি যখন টাকা টিম বানাবেন, তখন তো আপনার ফাউন্ডার প্যাকেজ নাও পেতে পারেন। ফাউন্ডার প্যাকেজ কার জন্য ভালো? যারা টিম বিল্ড করবে। যারা টিম বিল্ড করবে না, তাদের জন্য ফাউন্ডার প্যাকেজ কোনো কিছুই দেবে না। দ্যাট মিনস একই পরিশ্রমে আপনি অ্যানাদার একটা এক্সট্রা ইনকাম সোর্স। ফাউন্ডার প্যাকেজ কি? কোম্পানি তার সেল ভলিউমের 2% টাকা একটা ফান্ডে জমা রাখে। এই ফান্ডটাকে ফাউন্ডার পুল বলা হয়। আর এই ফাউন্ডার পুলের টাকাটা ফাউন্ডার প্যাকেজধারীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে। তারা ইন জেনারেল সেন্স তারা কোম্পানির শেয়ার হোল্ডার। তারা কোম্পানির প্রফিটের অংশীদার। সো সেক্ষেত্রে কোম্পানি কি করে? প্রতি ৩ মাস পর পর যাহা সেল হয়, নট প্রফিট, সেলের 2%। কোম্পানি হয়তো সেল দিয়ে তার কমিশন মাইনাস করে লসও হইতে পারে। বাট কোম্পানি আপনার সেল ভলিউমের উপর আপনাকে 2% টাকা এই ফান্ডে দিচ্ছে। ধরে নেন কোম্পানি সেল করলো $1 বিলিয়ন, 2% এই ফান্ডে জমা হয়ে যাবে $20 মিলিয়ন। কারণ ১,০০০ মিলিয়নে ১ বিলিয়ন। সো $20 মিলিয়ন চলে যাবে এই ফান্ডে। এবার এই $20 মিলিয়ন ভাগ হবে কি? সারা পৃথিবীতে কত লোক ফাউন্ডার প্যাকেজ কিনেছে? প্রতিটা ফাউন্ডার প্যাকেজধারীর কতটা শেয়ারের মালিক? লাইক তার যদি ১,০০০ সিবি তার ৩ মাসে সেল হয়, তাহলে সে একটা শেয়ারের মালিক। সে যদি ৫,০০০ সিবি সেল করে ৩ মাসে, সে ৫টা শেয়ারের মালিক। সে যদি ১,০০,০০০ সিবি সেল করে ৩ মাসে, তাহলে সে ১০০ শেয়ারের মালিক। তার মানে ভাগ ১,০০০। যত সিবি হবে ভাগ ১,০০০। তাহলে কেউ ১টা শেয়ার, কেউ ৫টা শেয়ার, কেউ ২০টা শেয়ার, কেউ ১০০ শেয়ারের মালিক। এবার টোটাল কোম্পানির শেয়ার হোল্ডার কতজন হইল? দেখা গেল কোম্পানির টোটাল শেয়ার হইছে হয়তো ১ মিলিয়ন। তাহলে $20 মিলিয়ন ভাগ হবে ১ মিলিয়ন শেয়ারের মধ্যে। তাহলে পার শেয়ার কত টাকা? ৳20। এবার আপনি কয়টা শেয়ার মালিক? একটা, পাইলেন ৳20। আরেকজন কয়টা শেয়ার মালিক? ১০টা, পাইলে কত? ৳200। আরেকজন কয়টা শেয়ার মালিক? ১০০, সে পাইলে কত? ৳২,০০০। তার মানে ডিপেন্ডস অন সেল ভলিউম। ফাউন্ডার প্যাকেজ আপনাকে টাকা দেবে, বাট একসময় ডায়মন্ড তো আপনার হিউজ সেল হবে, কিন্তু তখন ফাউন্ডার প্যাকেজ আপনি নাও কিনতে পারেন। এমারাল্ড হইলে আপনার হিউজ সেল হবে, রুবি হইলে আপনার হিউজ সেল হবে, বাট ওই সময়ের জন্য আপনার ফাউন্ডার প্যাকেজ নাও থাকতে পারে। সো অলওয়েজ ফাউন্ডার প্যাকেজের টাকা পে করে কিভাবে? ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটা কোয়ার্টার, মার্চ মাস শেষ, এপ্রিল মাস বাদ মে মাসের ১৫ তারিখে কোম্পানি আপনাকে টাকাটা পে করবে। আপনার ব্যাক অফিসে শো করবে এত টাকা পেয়েছেন। সেখান থেকে ১৫ দিন পর লাইক মে মাসের ৩০ তারিখে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ফাউন্ডার প্যাকেজ অনেকটা ডায়মন্ড পুলের মতো। তবে ডায়মন্ড পুল শুধু ডায়মন্ডদের জন্য বরাদ্দ, কিন্তু ফাউন্ডার প্যাকেজ সবার জন্য বরাদ্দ। যে কোনো লোক ফাউন্ডার প্যাকেজ পেতে পারেন। তবে স্পিল ওভারের উপর আপনি ফাউন্ডার পাবেন না। আপনার এনরোলার ত্রিশ সেলস এর উপর আপনি টাকাটা পাবেন। সো এটা আপনার মাথায় রাখতে হবে ৩ মাস পর পর দেয় এবং এটা কোয়ার্টারলি পে করা হয়। সো আপনি এখন শুরু করলে হয়তো নেক্সট 2 মান্থ কোনো টাকা পাবেন না। বাট আপনার জুলাই থেকে আপনার আবার অ্যানাদার কোয়ার্টার শুরু। সো আপনার জুলাই টু জুলাই আপনি আবার টাকা পাবেন। সো কোয়ার্টারলি এটা ডিস্ট্রিবিউশন কোম্পানি করে। আবার হ্যাঁ, এ মাসেও করতে পারেন। যদি এ মাসে আপনি ৫টা কাস্টমার রাখেন, এ মাসের সেলটাও কাউন্ট হবে। আগামী মাসে ৫টা কাস্টমার রাখেন, পরের মাসেও ৫টা কাস্টমার রাখেন। ৫টা কাস্টমার আপনাকে মেইনটেইন করতে হবে। কাস্টমার কি? কাস্টমার ৩ ভাবে হয়। নাম্বার 1, আপনার ওয়েবসাইট ইউজ করে যদি কেউ প্রোডাক্ট ক্রয় করে, সেটাকে কাস্টমার বলা হয়। নাম্বার 2, ওই মাসের মধ্যে আপনার ওয়েবসাইট ইউজ করে কত লোক জয়েন করছে, সেটাকেও কাস্টমার বলা হয়। নাম্বার 3, যারা এক্সিস্টিং ডিস্ট্রিবিউটর ২ মাস যাবত তারা কোনো টিম কমিশন পায় নাই, কিন্তু প্রতি মাসে তারা স্মার্ট ডেলিভারি কিনে যাচ্ছে, তারাও কাস্টমার। সো যেকোনো ভাবে হোক আপনার ৫টা কাস্টমার অ্যাক্টিভ রাখতে হবে। সো তাহলেই আপনি
ফাউন্ডার প্যাকেজে টাকা পাবেন। সো আগামী 7 দিনে আপনার গোল হতে পারে আমি একটা ফাউন্ডার প্যাকেজ নেব এবং আমার টিমে এই মুহূর্তে 5 টা ফাউন্ডার প্যাকেজ সেল করব। ফাউন্ডার প্যাকেজটাকে আপনি হটকেক বানাতে পারেন। আপনার কাছে হয়তো ফিন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, বাট আপনার পরিচিত মহলে একজনের কাছে টাকা আছে। তাকে বলবেন যে আপনার জন্য এটা বেস্ট। কেন? আপনি $1000 দিয়ে এই মুহূর্তে কিনলে আপনি এটার দামে $2000। ইন জেনারেল আপনি $1000 কিনতে গিয়ে লাভ করলেন। অনেকে ফাউন্ডার প্যাকেজের এটা এখন কিনে রাখে, আবার ওই যখন ফাউন্ডার প্যাকেজ থাকে না তখন তারা বিক্রি করে। তখন ভালো দামে তারা বিক্রি করতেও পারে অনেকে। যখন এভেইলেবল থাকে না। কারণ এই পজিশন বিক্রয়যোগ্য। সো যাদের টাকা আছে তারা চাইলে এটা করতে পারে। সো তারা টাকা ইনভেস্ট করে রাখে, তারা পজিশন সেলও করে অনেক সময়। সো হাউ মেনি পিপল ইউ উইল কন্টাক্ট বাই নেক্সট উইক, এটা আপনার লিখতে হবে। হাউ মেনি পিপল ইউ উইল প্রেজেন্ট বাই নেক্সট উইক, আপনি যে কোনোটাকে হট কেক বানিয়ে সিজনাল বিজনেসটা আপনি ধরতে পারেন এ মাসে। সো হাউ মেনি পিপল ইউ উইল সাইন আপ বাই নেক্সট উইক, আপনাকে বিভিন্ন এই মুহূর্তে যেমন ইন্ডিয়ার জন্য মালয়েশিয়ার জন্য একটা 2টা রিজার্ভেশন 2টা ফ্রি। আমি জানি না বাংলাদেশের লোকের জন্য এটা নেওয়া সম্ভব, মনে হয় সম্ভব না, বাট ইন্ডিয়া থেকে বা মালয়েশিয়া থেকে অর্ডার দিলে হয়তো সম্ভব। সো এটা আপনাদের দায়িত্বে আনাইতে হবে, বাট এটার দায়িত্ব আমি নিতে পারবো না যে মালয়েশিয়া থেকে প্রোডাক্ট এই মুহূর্তে আপনাকে পৌঁছানো। সো এটা আপনি আপনার অপশন আছে, আপনার সাথে কথা বলে আপনি নিতে পারবেন যদি আপনি বাংলাদেশে থাকেন। How many follow up you will do by next week? How many distributor you will hook up with by next week with our meeting? That means প্রত্যেকটা বিষয়ে আপনার গোল সেট করতে হবে। আগামী সপ্তাহে আমি কতটুকু কাজ করব। কারণ যদি আপনার গোল না থাকে আপনার আসলে কোনো কাজই করা হবে না। সো গোল আপনাকে অবশ্যই সেট করতে হবে। আর এখানে উইক টু উইক গোল, মান্থ টু মান্থ গোল এবং 15 ডেজ গোল, 7 দিনের গোল, যে কোনো গোলে আপনি এখানে সেট করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রত্যেকের ধৈর্য সহকারে এখানে থাকার জন্য। আমরা আজকে খুব বেশি এখানে থাকবো না।